আমি সবসময় একটা কথা বলি যে আমাদের সিস্টেমের ক্রিকেট সিস্টেমের যে অনেকগুলো মহা ত্রুটি তার ভিতরে একটা হচ্ছে যে আমরা ক্রিকেটারদের কামব্যাক করার খুব ভালো কোনো পথ রাখি না। মানে একটা ক্রিকেটার তার খারাপ সময় যেতে পারে বা কোনো কারণে মনে হতে পারে যে হি ইজ নট আপ টু দ্য মার্ক নাও। এরপরেও ওই ক্রিকেটারের আরেকটা প্রাণ পেতে হবে। ১ বার, ২ বার, ১০ বার। কিন্তু সেইটা সাধারণত আমাদের দেশে হয় না। খুব বিরল ২-১ টা ঘটনা আছে। কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশে দেখবেন যে এরকম ক্রিকেটাররা একবার হারায় যায়, আবার দুর্দান্তভাবে ফিরে আসে। তো সেই কালচারটা আমাদের খুব জরুরি। কারণ ওর পিছনে অলরেডি যে ইনভেস্টটা করা হয়েছে, ওই ইনভেস্টটা যেন রিটার্ন পাই আমরা। সেই কালচারে হয়তো সৌম্য সরকারের পরে 2nd নিদর্শন হতে যাচ্ছেন আমাদের আবু হায়দার রনি। এখনও এমন না যে টপ লেভেলে খুব বড় কোনো পারফর্ম করে ফেলাইছেন বা নিজেরে খুব এক্সট্রাঅর্ডিনারি প্রুভ করছেন। কিন্তু এই যে সদ্য সমাপ্ত যে এনসিএল টি-20 সেখানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। সবচেয়ে বড় কথা নিজের পরিচয়টা একটু বদলায় ফেলছেন। আগে ছিলেন জেনুইন পেস বোলার এবং গায়ের জোরে বল করার চেষ্টা করতেন। এখন অনেকটাই অলরাউন্ডার হয়ে গেছেন। তার ব্যাটে রান আছে, খুব দুর্দান্ত স্ট্রাইক রেটে মারতেছেন। সবচেয়ে বড় কথা বলটা খুব নিয়ন্ত্রিত হয়েছে। মানে টি-20 বোলিংটা আবু হায়দার রনি এট লাস্ট শিখছে বলে সন্দেহ করা যায়। সেই রনিকে নিয়ে ২-৪ টা কথা বলি আজকে। রনি নেত্রকোনার ছেলে। নেত্রকোনা থেকে টপ লেভেলে খেলা, ন্যাশনাল টিমে খেলা তো অবশ্যই একমাত্র ক্রিকেটার। টপ লেভেলেও সম্ভবত খুব বেশি ক্রিকেটার নেত্রকোনা থেকে আসে নাই। ও ২০১২ সালে ঢাকায় খেলা শুরু করলো, তখন একেবারে বাচ্চা ছেলে। রনির ক্ষেত্রে একটা জিনিস যেটা হয় যে আমরাও মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাই, ভাবি যে রনি সেই ২০১৮ সালে শেষ ইন্টারন্যাশনাল খেলছে, এখন ২০২৪ সালে তার প্রাসঙ্গিকতা কী? ৬ বছর পার হয়ে গেছে। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে ও শুরু করছিল খুব বাচ্চা বয়সে, এখনও ওর বয়স হচ্ছে ২৮। ফলে রনিকে নিয়ে এখনও বাজি ধরার যথেষ্ট সময় আছে। রনি ওই যে বাচ্চা বয়সে ওই যেটা বললাম ২০১২ সালে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা শুরু করলো রাজশাহীর হয়ে, নানা রকম চড়াই উতরাই পার হয়ে ঢাকায় আসলো। ওর মূলত ব্রেকটা হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। ২০১৫ সিজনে ওকে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে ঘরোয়া ক্রিকেটে মোটামুটি ভালোই করতেছিল। ডোমেস্টিকে বেশ মানে পরিচিত নাম হয়ে উঠছিল। ২০১৫ বিপিএলে ওইবার আমার মনে আছে ও সাঙ্গাকারারে আউট করে শুরু করছিল। ওই যে ডেলিভারিটা ছিল ওইটা নিয়ে খুব আলোচনা হয়েছিল ওই সময়। এরপরে ওই বিপিএলে সম্ভবত ২২টা বা ২৩টা উইকেট নিল। মোটামুটি হইচই ফেলে দিল। সৌম্যরে আউট করলো, সেইটাও দুর্দান্ত ছিল, খুব আলোচনায় ছিল। এবং রনির খুব একটা দেরি করতে হলো না এর পরের ধাপে যাওয়ার জন্য। ২০১৫ সালে ওই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওই দুর্দান্ত পারফরম্যান্সের পর পরের বছরই সে ন্যাশনাল টিমে ডাক পেয়ে গেল, টি-20 টিমে। এবং সম্ভবত ১০-১১টা ম্যাচও খেলে ফেললো ওই ২০১৬ থেকে ১৮ এই ২ বছরে। এর মধ্যে ২ টো ওয়ানডেও খেললো। কিন্তু খুবই যেটা দুঃখজনক ব্যাপার, রনি কখনোই নিজেরে গুরুত্বপূর্ণ প্রমাণ করতে পারে নাই। রনির একটা পেস ছিল। রনি চেষ্টা করতো শুধু ওই পেসটা জেনারেট করার। পেসের তো অবশ্যই মূল্য আছে। আজকে আজকে এই যে আমরা নাহিদ রানারে নিয়ে এত কথা বলতেছি, সেটার পিছনে তো বড় কারণ পেস। কিন্তু দেখেন, জোরে বল করতে পারাটা শেষ কথা না। তাই যদি হতো তাহলে তো আমরা শাহাদাত হোসেন রাজীবরে মাথায় তুলে রাখতাম। ইনফ্যাক্ট সে তো আমাদের টেস্টের এখনো পর্যন্ত বেস্ট এভার বোলার। কিন্তু শুধু পেস আপনাকে কোথাও নিয়ে যাইতে পারবে না। শুধু পেস হয়তো আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এটা দিয়ে। ১ম ১-২ ম্যাচ চমকায় দিতে পারবেন। কিন্তু এর সঙ্গে আপনার অনেক কিছু লাগবে। সবচেয়ে বেশি যেটা লাগবে, বলটারে কথা শুনাইতে পারতে হবে। বলটা যেন আপনার বাড়ির বল হয়, আপনার নিজের বল হয়। ওইটা হাত থেকে চলে যাওয়ার পরে যা খুশি তাই না করা শুরু করে। একবার এদিক চলে যাবে, একবার ওদিক চলে যাবে। এটা করলে তো বিশেষত টি-20 তে তো এটার অ্যাকসেপ্টেন্সই নাই। তারপরে রনি ১০-১২টা ম্যাচ খেলে ফেললো এবং যেটা হলো যে ও বাদ পড়লো তো বাদ পড়লো। আর কোনো সিনেই ছিল না। এরপরে গত বছর খানেক এই জায়গাটা আমি আমার একটা মানে দোষ স্বীকার করি। স্বীকার করতে তো আসলে কোনো ক্ষতি নাই। সেটা হচ্ছে আমিও বুঝতেছিলাম না যে রনিরে বিসিবি এত বেশি প্রমোট করতেছে কেন? রনি যে ইন দ্য মিন টাইম ঘরোয়া ক্রিকেটে নিজের চেহারায় একটা চেঞ্জ আনছে, নিজের বোলিং স্টাইল এবং ওই যে ব্যাটিংয়ে একটু মন দেওয়া, এই ব্যাপারগুলো না আমি ওইভাবে ফলো করি নাই। আপনারা তো জানেন যে আমি মাঝে লম্বা সময় স্পোর্টসের সঙ্গে ওইভাবে ছিলাম না। সবচেয়ে বড় কথা যে আমার আসলে খেয়াল করা হয় নাই। এটা খুব দুঃখজনক। দেখলাম না অনেকে পর কয়েকটা এইচপি টিমে অস্ট্রেলিয়ায় পাঠানো হলো। ওখানে ভালো বোলিং করলো। বেশ ভালো বোলিং করলো অস্ট্রেলিয়ার উইকেট পেয়ে। কত উইকেট পাইছিল মনে নেই, কিন্তু খুব ভালো বোলিং করছিল এটা মনে আছে। পরে এমার্জিং এশিয়া কাপ খেলানো হলো। সেখানে খুব ভালো করে নাই। বরং সেই সময় আমি একটু রনির
রনিরে নিয়ে মানে বিরক্তি প্রকাশ করছিলাম যে কেন এতদিন পরে রনিরে বারবার ক্যারি করা হচ্ছে। যদিও এমার্জিং কাপে তাকে খেলানোর সঙ্গে এখনও আমি একমত না, সেটা আলাদা বিতর্ক, সেটা আরেক সময় করা যাবে। কিন্তু এইটা ঠিক যে এখন আমি বুঝতেছি যে বিসিবিতে যারা এই ব্যাপারগুলোতে চোখ রাখেন ওনারা অন্তত বুঝতে পারতেছিলেন যে রনির একটা চেঞ্জ আসছে এবং ওকে পারফর্ম করতে দেওয়ার দরকার, ওর একটা স্টেজ দরকার। সেই স্টেজটা অ্যাট লাস্ট সে পাইছে এনসিএলে, খুব ভালোভাবে কাজে লাগাইছে, খুব ভালোভাবে কাজে লাগাইছে। ও সম্ভবত ২য় বা ৩য় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছে, একগাদা উইকেট নিছে। উইকেট সংখ্যা আমি খুব একটা গুরুত্বের সঙ্গে দেখি নাই। অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার। ও যত উইকেট পাবে ততই তো উপকার। সবচেয়ে বড় কথা তার ইকোনমি ছিল পুরো টুর্নামেন্ট জুড়ে 6.09, তার মানে ৬। টি-টোয়েন্টিতে ৬ ইকোনমি একটা পেসারের জন্য মানে মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ। এটা সে ধরে রাখতে পারলে, বিশেষত এই টুর্নামেন্টটা কীভাবে হয়েছে সেটা আপনি খেয়াল রাখবেন। এই টুর্নামেন্টটা কিন্তু আমাদের কিউরেটরদের এবং বোর্ডের একটা ডিসিশনই ছিল যে এখানে ব্যাটসম্যানদের রান করতে দিতে হবে। কারণ আমাদের ব্যাটসম্যানরা সবসময় কনফিডেন্সের অভাবে ভোগে, উইকেটে রান থাকে না, এরা যা পারে তাও করতে পারে না। এই জন্য বোর্ডের তরফে এই ডিসিশন ছিল। যদিও সেইখানে আমার একটা মজা হয়েছে, ওইটা নিয়েও আরেকদিন আলোচনা করতে হবে যে আমাদের কিউরেটররা এবং আমাদের কন্ডিশন সব মিলে আমরা যে ভালো উইকেট বানায় টিকাইতে পারি না, সেটাও একটা মজার ব্যাপার হয়েছে। শুরুর দিকে খুব রান হয়েছে, পরে শেষ পর্যন্ত ফাইনাল আসতে আসতে সেটা ১০০-র নিচে নেমে গেছে। এইখানে অবশ্য ওয়েদার এবং ওই যে একই ভেন্যুতে সব ম্যাচ খেলা, দুটো মাঠে প্রতিদিন ৪টা করে ম্যাচ হচ্ছে, এটা ইনসেন তো। ফলে উইকেট ডিটোরিয়েট করবে, এটাই স্বাভাবিক। তো তারপরেও কিউরেটরদের কিছু করার ছিল। পৃথিবীর বহু জায়গায় কিউরেটররা এই অবস্থায়ও উইকেট টিকায় রাখেন ১ মাসের উপরে। ১ মাস পরে গিয়েও এখানে ২০০ রান হয়। যাই হোক, মূল আলোচনা থেকে সরে যাচ্ছি। মূলত ব্যাপার যেটা যে এই টুর্নামেন্টটায় রনিকে ফেস করতে হয়েছে জেনুইন হার্ড হিটিং। রনিকে শুধু না, যতগুলো বোলার এখানে বল করছে তাদেরকে হার্ড হিটিং ফেস করতে হয়েছে। তার মধ্যে যারা ৭-৮ এর নিচে রান দিছে ইকোনমিতে, তাদেরকে আমি বলব যে এরা খুব ভালো করছে। যেমন রনি খুব ভালো করছে। রনি ৬ মাত্র রান দিছে। তার চেয়েও ইন্টারেস্টিং হচ্ছে রনির যে জিনিসটা দেখলাম, রনির ব্যাটে কিন্তু আগেও একেবারে রান ছিল না তা না। আমার মনে আছে ও একবার টি-টোয়েন্টিতে 50ও করছিল। ফলে মানে রান তো ছিলই, কিন্তু খুব কার্যকরীভাবে সেই রানটা আসছে এবং এখন সে ব্যাট করে মানে প্রায় ব্যাটসম্যানের মতো। প্রপার ব্যাটসম্যান বলতেছি না। আর সব ম্যাচ তো দেখি নাই, কিন্তু একটা ম্যাচে আমি দেখতেছিলাম যে প্রায় ব্যাটসম্যানের মতো ব্যাট করে। পেসারদের যেটা হয় আমাদের দেশে, আমাদের মাশরাফি এটার শ্রেষ্ঠতম উদাহরণ। মাশরাফি হইলেও হইতে পারতো বাংলাদেশের শ্রেষ্ঠতম অলরাউন্ডার, কিন্তু পেসারদের যেটা হয় তারা আবার পেস বোলিং খুব ভয় পায়। পেস বোলিং দেখলেই ব্যাকফুটে যায় না, মানে উইকেট ছেড়ে দিয়ে সরে যায়। মাশরাফিরে দেখলে বুঝবেন। তো এই জিনিসটা রনির ভিতরে আগে ছিল। রান করতো ঠিক আছে, কিন্তু ভয়টা পাইতো। ও উল্টে বোলাররা এখন ডমিনেট করতে চাচ্ছে। এটা খুব গুড সাইন। যেটার ফলে সে 160 স্ট্রাইক রেটে রান করছে। ১০০ কত রান করছে যেন? ১০০ রান করছে এমন ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট রনির। আমি এর মাঝে একটা পত্রিকায় রনির কথাও শুনলাম যে সে বলতেছে যে সে এখন ব্যাটিংটারে গুরুত্ব দিয়েই দেখতেছে। মানে এমন না যে ব্যাট করতে হয় বলে করতেছে। সে এটা প্র্যাকটিস করতেছে, ব্যাটিং কোচদের সঙ্গে কাজ করতেছে। এটা গুড সাইন। গুড সাইন কেন? আমরা দেখেন এই যে মাশরাফির কথা বললাম যে হইলেও হইতে পারত বাংলাদেশের সেরা অলরাউন্ডার। এটা কিন্তু আমার কথা না। খোদ সাকিব আল হাসান বলছিল যে খামখেয়ালি না করলে বাংলাদেশের ১ম নাম্বার 1 অলরাউন্ডার হতো মাশরাফি ভাই। যাই হোক, সেটা তো হয় নাই। আমরা সেই প্রিন্স ভাই থেকে শুরু করে সাইফুদ্দিন পর্যন্ত মানে গন্ডা লোকরে ট্রাই করছি যে একটা পেস বোলিং অলরাউন্ডার পাই কিনা। এর মধ্যে মাশরাফিরে নিয়ে খোদ রাহুল দ্রাবিড় বলছে যে এরকম একটা অলরাউন্ডার থাকলে ইন্ডিয়া অন্য লেভেলে চলে যেত। সেই ইন্ডিয়া কিন্তু রাহুল দ্রাবিড় পরবর্তী যুগে কপিল দেব না পাইলেও বড় সব অলরাউন্ডার পাইছে। আমরা পাই নাই। আমরা এখনো পর্যন্ত হাউতাশ করে যাচ্ছি যে একটা সাস্টেইনেবল পেস বোলিং অলরাউন্ডার, এটা খুব উপকারে লাগে। আমাদের অলরাউন্ডারগুলো তো সব স্পিনার। ফলে আপনি কত আর স্পিনার খেলাবেন একাদশে? ৮টা ১০টা স্পিনার নিয়ে নামবেন? এটা তো হয় না। আপনার তো পেস বোলিং অপশন লাগবে। ধরেন আপনার ৩টা স্পিড স্টার খেলাইলেন। সঙ্গে যদি একটা পেস বোলিং অলরাউন্ডার থাকে, তাইলে আপনার বোলার সংখ্যা কত দাঁড়াচ্ছে? আপনি ৫-৬টা ফ্রন্টলাইন বোলার নিয়ে লিমিটেড ওভার ক্রিকেট খেলতে নামবেন। যেটা এখন সবাই করে। যে ২-৩টা অলরাউন্ডার থাকে, তার মধ্যে ৬টা ফ্রন্টলাইন বোলার থাকে। এইটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন। সেজন্য আমাদের একটা পেস বোলিং অলরাউন্ডার দরকার। এইটা একটা খুব আশাবাদের জায়গা যে আমরা গত কিছুদিনে বেশ কয়েকজনকে এরকম উঠে আসতে দেখতেছি, বেশ কয়েকজনকে। তার ভিতরে মৃত্যুঞ্জয় আছে পাইপলাইনে। মৃত্যুঞ্জয় যদিও এনসিএল টি-20-তে করে নাই। তারপরে আমাদের সাব্বির নামে আরেকটা ছেলে আসছে, সাব্বির হোসেন, ওকে নিয়ে কথা বলব। ওকে আমার সবচেয়ে প্রমিজিং মনে হচ্ছে এখন যারা
পেস বোলিং অলরাউন্ডার আছে তার মধ্যে। আবু হায়দার রনিও এর মধ্যে বোল্ডে নিজের কার্ডটা ফেলে দিছে যে আমিও আছি। এইটা খুব ভালো প্রতিযোগিতা। যে এর ভিতর থেকে সাব্বির আসুক, মৃত্যুঞ্জয় আসুক, মৃত্যুঞ্জয়ের তানজিম সাকিব বলে যে বাংলাদেশের বেস্ট এবার অলরাউন্ডার হবে। তো হোক, কোনো সমস্যা নেই। যেই আসুক, সাব্বির, মৃত্যুঞ্জয় বা রনি, যে আসুক, এটা আমাদের জন্য বিরাট একটা প্রাপ্তি হবে। কারণ আমাদের লিমিটেড ওভার ক্রিকেটে অ্যাটলিস্ট, টেস্টে হোক বা না হোক, লিমিটেড ওভার ক্রিকেটে পেস বোলিং অলরাউন্ডার একটা 11 এই দরকার। এবং সেটা যদি আমাদের পাইপলাইনে ৪-৫টা থাকে তাহলে তো আমরা চুজ করে নিতে পারবো যে রনিরে নিবো, মিথুনরে নিবো নাকি এই সাব্বিরে নিবো। খুব ভালো অপশন হবে। তো রনির জন্য শুভকামনা। রনি খুব ভালো করছেন যে এই কামব্যাকটা করছেন, এবং বিসিবিরে আমি ছোট্ট করে একটু ধন্যবাদ দিব যে তারা এই যে যারা হারায় গেছে, আগে আমরা একসময় দেখছি তুষার, রাজ্জাক, এরা একবার বাইরে পড়ছে, এদেরকে আর কোনোভাবে ফেরানোর চেষ্টা করা হয় নাই। অথচ তারা প্রচুর রান করতেছে, প্রচুর কিছু করতেছে, বিসিবির কোনো কাঠামো আর নেওয়া হচ্ছে না। সেই জিনিসটা থেকে তো এখন তুষার কোচ, রাজ্জাক নির্বাচক জাতীয় দলের, ফলে ওরা হয়তো ওদের এক্সপেরিয়েন্সটাও কাজে লাগাচ্ছে। এখন এদের আবার যত্ন নেওয়া হচ্ছে। এটা খুব গুড সাইন, খুব গুড সাইন। রনির জন্য শুভকামনা, বাংলাদেশ দলের জন্য শুভকামনা।